আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্রুথ টিভির এই আয়োজন দেখছেন, তাদের সবাইকে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমি জান্নাত খান আমন্ত্রণ জানাচ্ছি দশের নেতা দেশের নেতা অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা অনেকেই জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে যে সকল নেতারা ত্যাগ ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তাদেরকে দেশবাসীর সাথে, তাদের এলাকার জনগণের সাথে আরো বেশি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো এমন একজন জননেতার সাথে, যিনি একাধারে একজন সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ স্কাউট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, যিনি একজন সমাজ সংস্কারক, একজন সমাজ চিন্তক, সর্বোপরি একজন ত্যাগী ও নিঃস্বার্থ জননেতা, যিনি ফ্যাসিস্ট আমলে চূড়ান্ত নির্যাতন, নিপীড়ন ও কারাভোগের শিকার হয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের শেষ ভাগে ফ্যাসিস্ট সরকার তাকে কারা অভ্যন্তরে নিক্ষেপ করে নির্যাতনের চূড়ান্ত করেছে। প্রিয় দর্শক শ্রোতা, বলছিলাম অধ্যাপক জুনায়েদ হাসানের কথা, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ তথা সদর উপজেলা ও বিজয়নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্যারিয়ারের শুরু থেকেই অধ্যাপক জুনায়েদ হাসান ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ একজন কর্মী, যিনি তার চিন্তাশীলতা, বিচক্ষণতা ও দৃঢ় মনোবলের জন্য সকল মহলেই অত্যন্ত সমাদৃত। অধ্যাপক জুনায়েদ হাসান, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত খান ভাই, আপনাকে আমি আমার তরফ থেকে এবং আমার এলাকাবাসীর তরফ থেকে আপনাকে আমি আন্তরিকভাবে আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ দিচ্ছি আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন ওই সকল প্রিয় দর্শক ভাই বন্ধু। আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক, যিনি আমাদেরকে ফ্যাসিস্টের পতনের পর আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অধ্যাপক জুনায়েদ হাসান, আমি এই পর্যায়ে প্রশ্নে চলে যেতে চাই। অধ্যাপক হাসান, বাংলাদেশে তো অনেক ধরনের রাজনীতি আছে, ইসলামিক রাজনৈতিক দলও অনেক আছে। জামায়াত ইসলামীর রাজনীতিতে কেন আকৃষ্ট হলেন? জি, জান্নাত খান ভাই, আপনাকে ধন্যবাদ। ইসলাম সম্পর্কে চর্চা করা, ইসলাম সম্পর্কে স্টাডি করার সুযোগ আমার ছাত্র জীবন থেকেই ছিল। ছাত্র জীবন শেষে আমি যখন দেশের রাজনীতিতে অংশগ্রহণের চিন্তা করেছি, তখন আমি চিন্তা করলাম যে ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, কাজে আমাকে রাজনীতি অঙ্গনে ভূমিকা রাখতে হলে ইসলামী রাজনীতি করা উচিত। এটা ইমানের অপরিহার্যতা। আর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র ইসলামী আন্দোলনই নয়, এটি একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী একাধারে ইসলামী রাজনীতি, সাংস্কৃতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, পাশাপাশি ব্যক্তি জীবনে আত্মশুদ্ধি, পরিবারকে ইসলামের আলোকে গড়ে তোলা। বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে ব্যাপক কর্মসূচি। তাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বাংলাদেশের জনমানুষের জন্য এটি আল্লাহ পাকের নিয়ামত। আমি বাংলাদেশ জামাত ইসলামী করতে পারছি বলে নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ পাকের রহমত আছে বলি আমি এই সংগঠনের একজন সদস্য হিসাবে কাজ করে যেতে পারছি। এটা আমার জীবনে একটি বড় আত্ম। অনেক ধন্যবাদ অধ্যাপক হাসান। চমৎকার বলেছেন। আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ যেভাবে আমাদের কাছে এসেছে, আমরা সেভাবে পালন করার চেষ্টা সবারই থাকা উচিত। অনেক ধন্যবাদ। অধ্যাপক হাসান, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার নির্বাচনী এলাকার প্রধান সমস্যাগুলো কি কি বলে আপনি মনে করেন? এগুলোর সমাধানে কি পদক্ষেপ রাজনৈতিকভাবে নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আমার এলাকায় বহুবিধ সমস্যা রয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটি বিগত ফেসিবাদী সরকারের শাসনামল সহ বিগত সময়ে যথেষ্ট অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রায় 35 লক্ষ মানুষের বসবাস। জেলা হেডকোয়ার্টার হিসেবে এ জেলার প্রাণ কেন্দ্র। এখন পর্যন্ত কোনো সরকারি মেডিকেল কলেজ গড়ে ওঠেনি, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, নেই কোনো পাবলিক ইউনিভার্সিটি। কাজেই আমি মনে করি
শিক্ষা ক্ষেত্রে এই অভাবগুলো দূর করা অপরিহার্য। আরেকটা বিষয় আমি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ তথা যারা সরকারে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশের জেলার অনেকেই, শুধু আশেপাশে নয়, বাংলাদেশের বহু মানুষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরাতে গমন করে এবং ওইভাবে তারা ভারতে চিকিৎসার জন্য যায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে তুলতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসী পাশাপাশি আশেপাশের জেলার অধিবাসীগণ এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে। এই জন্য আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার শহরে অথবা বিজয়নগর একটি আন্তর্জাতিক মানের হসপিটাল গড়ে তোলা খুবই প্রয়োজন। এবং আমি আরেকটা বিষয় উপলব্ধি করি যে ব্রাহ্মণবাড়িয়া আমাদের পাশে আছে, সিলেট বিভাগ আছে, কুমিল্লা জেলা আছে, ঢাকা বিভাগ, এই কয়েকটা বিভাগের মোহনায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাঘাটের যে দুরবস্থা, এগুলির আশু সমাধান প্রয়োজন। কাজে আমি এই ক্ষেত্রে আপাতত তিনটি সমস্যাকে চিহ্নিত করলাম। সেটা হলো রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, এবং জনগণের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সেবার জন্য বা চিকিৎসার জন্য যেন ব্রাহ্মণবাড়িয়া তথা আশেপাশের জেলার মানুষ যেন ত্রিপুরা হয়ে ভারতে গমন না করে, এই জন্য একটি সর্বাধুনিক হসপিটাল প্রতিষ্ঠা করা দরকার। আমি মনে করি যে জনগণ আমাকে অত্র এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি যথেষ্ট ভূমিকা রাখবো। চমৎকার। জি, নিশ্চয়ই। এবং আমি এটার সাথে যোগ করতে চাই যে আহ, আপনি যে উদ্যোগটির কথা বলেছেন, এই উদ্যোগটি যদি বাস্তবায়ন হয় বা বাস্তবায়িত করা যায়, তাহলে আপনার এলাকা তথা আশেপাশের এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জি, অবশ্যই। এটাও আপনাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক হাসান। একটু জাতীয় রাজনীতির ব্যাপারে যেতে চাই এবার। আপনার দল বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে খুবই শক্ত অবস্থানে রয়েছে। তাদের যে মহাসমাবেশ থেকে তারা যে 7টি দাবি উপস্থাপন করেছেন, এর মধ্যে তারা অত্যন্ত শক্তভাবে প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন, এর আগে কখনো এটা খুব একটা দেখা যায়নি। আপনারা এটা কি, এটা এত জরুরি কেন মনে করছেন? জি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামের এই দাবিটিও বাংলাদেশের জনগণের দাবি। প্রবাসে অবস্থানরত যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরও প্রাণের দাবি। তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে শুধু তাদেরকে প্রশংসা করে যাচ্ছি, কিন্তু তাদের অধিকার আমরা দেব না। আচ্ছা। এটা কি করে? তারা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, দেশের উন্নয়নের ব্যাপারে তারা কথা বলবে, এবং সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে প্রবাসীদের যে ভূমিকা, তাদের যে রেমিটেন্স পাঠানো, এটার কোনো ঝুড়ি নেই। প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা বা সচল হয়ে আছে। কাজে শুধুমাত্র তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আমরা তাদের ভোটাধিকার দেব না, যেটা তাদের ন্যায্য অধিকার, এটা কিছুতেই মেনে নেওয়া যায়। কাজে বাংলাদেশের বাহিরে যে 1 কোটির অধিক ভোটার রয়েছে, তাদের ভোটকে সুনিশ্চিত করে তারা যেন নির্বাচনের সময় যথাযথভাবে অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তাদের মতামতের যেন প্রতিফলন ঘটাতে পারে, সেই ক্ষেত্রে সরকার যেন উপযোগী ভূমিকা রাখে, এটা আমাদের জোরালো দাবি। তাদেরকে বাংলাদেশের সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। দেশ এবং জাতির উন্নতির জন্য প্রবাসী ভোটারদেরকে অবশ্যই আমাদের জাতীয় নির্বাচনে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমাদের জোরালো দাবি, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট যে তারা প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করে।
কিন্তু এটার জন্য আমরা নির্বাচনের আগে সরকারের তরফ থেকে জোরালো উদ্যোগ আমরা কামনা করছি। অবশ্যই। এত এত ব্যাপক সংখ্যক ভোটার, এবং এটা তাদের নাগরিক অধিকারও তো বটেই যে তারা ভোট দেবেন নির্বাচনে, নিশ্চয়ই। ইয়েস। ধন্যবাদ অধ্যাপক হাসান। আমার পরবর্তী প্রশ্নটিও জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনাদের 7টি দাবির মধ্যে এটিও একটি দাবি, জোরালো দাবি জানিয়েছেন সরকারের কাছে, এবং আপনাদের মহাসমাবেশ থেকে আপনারা দাবি উঠিয়েছেন যে আগামী নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে হতে হবে। এখন এই আইডিয়াটা বাংলাদেশে তো একেবারেই নতুন। এটা আমি স্বীকার করছি যে পৃথিবীর অনেক দেশেই এই পদ্ধতিটি চালু আছে। আহ, এখন আপনারা এই ব্যাপারে কতটুকু আশাবাদী যে আপনারা এই পদ্ধতিতে করতে পারবেন? পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এটা বহির্বিশ্বে এখন অত্যন্ত একটি জনপ্রিয় মাধ্যম। পৃথিবীর বহু দেশে, প্রায় 90টির অধিক দেশে এখন পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। যে নির্বাচনের মাধ্যমে যারা ভোট প্রদান করবে তাদের সকলের ভোটের যথাযথ মূল্যায়ন হবে। এটা হলো যে যে দল যত পার্সেন্ট ভোট পেল সেই হারে সংসদে তাদের আসন সংখ্যা, তাতে করে সরকারি দল, বিরোধী দল সকলেই আনুপাতিক হারে সংসদে তাদের আসন লাভ। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বৈজ্ঞানিক একটি বাস্তব ধর্মী গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ইতিমধ্যে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রাণের দাবি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী পরিবেশ তৈরি করবে। কাজে দেশের অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ বুদ্ধিজীবী যেহেতু সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনটি সংখ্যানুপাতিক পদ্ধতিতেই করে। এতে করে বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখা গিয়েছে, নির্বাচন হলে তখন দেখা যায় কেন্দ্র দখলের মহড়া, পেশি শক্তির প্রদর্শন, কালো টাকার প্রভাব। সংখ্যানুপাতিক নির্বাচন হলে জাতি এই ধরনের অপসংস্কৃতি থেকে মুক্তি পায় এবং নির্বাচন কমিশন তারাও স্বস্তির সাথে বাংলাদেশের আশু নির্বাচন সুসম্পন্ন করে এবং জাতির জন্য এটা হবে একটি নতুন মাইল ফলক, যা বাংলাদেশের গণতন্ত্রকে নতুন করে আবার শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করায়। আমি অত্যন্ত আশাবাদী। চমৎকার বিশ্লেষণ। আমি আশা করি যে এই ব্যাপারে যারা দায়িত্বে আছেন তারা আরো গভীরভাবে ভেবে দেখবেন। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা আমরা খেয়াল করেছি যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ফ্যাসিস্ট সময়ে মধ্যে সম্পর্ক ভালো ছিল। ইদানিং আমরা খেয়াল করছি যে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক দলের কিছু কিছু নেতাকর্মী, তারা ফ্যাসিস্টদের শেখানো পদ্ধতিতে জামাতে ইসলামীকে ঘায়েল করার চেষ্টা করছে। কোনো কোনো বিশ্লেষক বলছেন যে আদর্শিকভাবে জামাতের কাছে পরাজয় বরণ করার কারণেই তারা ফ্যাসিস্টদের শেখানো পদ্ধতিতে জামাতকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমাদের জাতীয় রাজনীতিতে এর পরিণাম কি হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকানো আছে। আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কিছু কিছু রাজনৈতিক দলের অংশবিশেষ সন্ত্রাসের মাধ্যমে বা সন্ত্রাসী ভাষায় আমাদের মোকাবেলা করতে চায়। কিন্তু শক্তিশালী আদর্শের মোকাবেলা সন্ত্রাসী ভাষা বা সন্ত্রাসী স্লোগান বা সন্ত্রাস করে মোকাবেলা করা সম্ভব। বিগত ফ্যাসিবাদী সরকার জামাত ইসলামীকে মোকাবেলা করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল এবং তারা বিচারের নামে একটি প্রহসনের আশ্রয় নিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অনেককে জেলে রেখে পর্যায়ক্রমে নিপীড়নের মাধ্যমে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু আদর্শবাদী আন্দোলন, কাজী তার অগ্রগতিকে রহিত করতে পারে। কাজে এখনো ফেসিবাদী সরকারের পতনের পর নূতন বাংলাদেশ যারা ফেসিস্ট আওয়ামী লীগের কায়দায় জামাত ইসলামীকে মোকাবেলা করতে চায় তারা আসলে ভুল পথে আছে। তারা যারা সন্ত্রাসের ভাষায় কথা বলছে
যে এই মুহূর্তে বাংলা হাসিনাও সেই ভাষায় কথা বলতো, কিন্তু আল্লাহ পাকের নিয়ম অনুসারে তারাই দেশ থেকে পালিয়ে গেছে। জামাত ইসলামী ছিল, আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে। কাজে আমি মনে করি যারা ফ্যাসিস্টদের কায়দায় জামাত ইসলামীকে মোকাবেলা করতে চায়, আসলে তারা ভুল রাজনীতি করছে, তারা ভুল দর্শনের উপর আছে। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই এই শব্দটি উনি বোধহয় ব্যবহার করেছিলেন আপনাদের সিনিয়র নেতাদের একজন। তো আপনার কথাতেও তাই রিফ্লেক্ট হলো। হ্যাঁ, আমরা রাজনীতি ঠিকই তাই। বলেছে। আমার পরবর্তী প্রশ্ন একটি একটি আদর্শিক প্রশ্ন। আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে যে জামাত ইসলামী ইসলাম বেশি করে, রাজনীতি কম করে। আপনি এই সমালোচনা বা অভিযোগের জবাবে কি বলবেন? রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেখার তো কোনো সুযোগ, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য বা জামাত ইসলামীর তৎপরতার সাথে জড়িত, আমরা রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন দেখি। আমরা যে রাজনীতি করি এটাও পার্ট অফ ইসলাম। আমি শুরুতে বলেছিলাম যে ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কাজে আমরা যে রাজনীতির চর্চা করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, অর্থাৎ ইসলামী সমাজ বিনির্মাণের প্রচেষ্টা বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন নয়, এটাও ইসলাম। কাজী আমরা রাজনীতি কম করি, ইসলাম বেশি করি, এটাকে আলাদাভাবে চিত্রায়িত করার সুযোগ নাই। রাজনীতিটাও ইসলামের অন্তর্ভুক্ত, সবটাই আমাদের জন্য ইসলাম। অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। এটা এটা অবশ্য আমার কথা না, কেউ কেউ বলেন। তো রাজনীতিতে তো মত দ্বিমত থাকবেই, কারো কারো মতামত এটা। ধন্যবাদ অধ্যাপক জুনায়েদ হাসান। আমি আপনার এলাকার একটি ইস্যু নিয়ে এবার কথা বলবো। আপনাদের এলাকায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়ি এলাকানে, আহ, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের আহ, ব্যাপক জনগোষ্ঠী আপনাদের এলাকায়, তাদের বসবাস আছে। এদের ব্যাপারে, এই সংখ্যালঘুদের ব্যাপারে আপনাদের দলের অবস্থান কি আপনারা পরিষ্কার করেছেন বা করবেন? সম্মানিত উপস্থাপক, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ, সংখ্যালঘু শব্দটি পরিহার করার। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগোষ্ঠী সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চায়। সকলেই বাংলাদেশের মানুষ, সকলেরই সমান অধিকার। কাজেই বাংলাদেশের অমুসলিম নাগরিকদেরকে আমরা সংখ্যালঘু বলতে অসম্মানজনক পরিভাষা হিসেবে মনে করি। আমি অনুরোধ করব যে সকল মিডিয়াতে সকলেই যেন এই শব্দটাকে প্রত্যাহার করে নেন। বাংলাদেশ জামাত ইসলামী আমির জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথমবার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি, এবং আমরা প্র্যাকটিস করছি যে বাংলাদেশের সংখ্যাগুরু বলতে কিছু নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশের অধিবাসী, সকলে আমাদের ভাই, সকলে যার যার যোগ্যতা অনুসারে সমান অধিকার ভুক্ত। বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিপূর্ণ অসাম্প্রদায়িক দল। আমাদের আদর্শ ইসলাম, ইসলামের শিক্ষাই হলো অসাম্প্রদায়িক। সূর্য যেমন জাতি, ধর্ম, বর্ণ সকলকে আলো বিতরণ করে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ বিনির্মাণে এটার থেকে সমভাবে জাতি, ধর্ম, বর্ণ সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে, যার যার অবস্থান। কাজে আমার অঞ্চলে হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক আছে, এবং তারা জামাত ইসলামীকে ভালো জানে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীদের দ্বারা, বাংলাদেশ জামাত ইসলামীর এক হলো দলগত অবস্থা, আরেকটা হলো দলের নেতা কর্মীদের দ্বারা কোনো অমুসলিম ভাই বোন হুম। তাদের সম্মান হানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আমার সেটা জানা নেই। আমার দলের আমির একাধিকবার বলেছে জামাত ইসলামের কোন কর্মী দ্বারা, সদস্য দ্বারা কোন অমুসলিম নাগরিক যদি কখন নিগৃহীত হয়ে দলকে অবহিত করলে সকলের আগে দলই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এমনকি আইনের হাতে তুলে। কাজে আমি আপনাকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল নাগরিককে সম্মানের ভিত্তিতে সমান অধিকারে বিশ্বাস রাখে। আচ্ছা, আমি দুঃখিত যে এই শব্দটি ব্যবহার করেছি। আচ্ছা, আমি আমি সামনে থেকে সতর্ক থাকবো। জি। না, ঠিক আছে, এটা বাংলাদেশে অতীত থেকেই ব্যবহৃত হয়ে আসছে। সেটাই। আমরা এই কালচারের পরিবর্তন করতে চাইছি। জি। জি। যে আপনার উদারতার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও আপনাকেও ধন্যবাদ যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন।
আমাদেরও এই শব্দটি আসলে ত্যাগ করতে পারলেই ভালো। জি। আমরা আহ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অধ্যাপক হাসান, যে আমাদের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সব ভোটারদের জন্য আপনি কি বলতে চান, আমাদের মাধ্যমে তাদেরকে আপনি কি জানাতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে আমি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলা সকল অধিবাসী তাদের প্রতি আমার অনুরোধ, অতীতে আপনারা অন্য সকল দলের শাসন দেখেছি, আপনারা এবার বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীদের একবারের জন্য হলেও নির্বাচিত করে দেশের সরকার পরিচালনার সুযোগ, আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমরা প্রতিশ্রুতি দিই, বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে সমূলে উচ্ছেদ, একটি দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত দেশ হিসাবে আমরা বাংলাদেশকে গঠন করব। এবং দেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটি হলো আমাদের এই নির্বাচনী ইশতেহারের 1 নম্বর এজেন্ডা। কাজে এটা আমরা করবই। আমরা নিজেরাও কোনো দুর্নীতিতে লিপ্ত নয় এবং রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। জনাব উপস্থাপক, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ জামাত ইসলামের 2 জন নেতা, শহীদ মতিউর রহমান নিজাম ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা জোটের শাসনামলে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। জোট সরকারের শাসনামলের পর যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামল ছিল, তখন তারা মাইক্রোস্কোপ দিয়ে জামাত ইসলামের দুর্নীতি আবিষ্কার করার চেষ্টা করেছিল, কিন্তু মতিউর রহমান নিজাম এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের তাদের মন্ত্রণালয়ে 2 টাকার দুর্নীতিও খুঁজে পায়। আপনি সহ মিডিয়া জগতে যারা আছেন সকলে আমার এই কথার সাথে একমত, আমি কোনো বাড়িয়ে বলছি না। কাজে বাংলাদেশ জামাত ইসলামী সততার ক্ষেত্রে একটি পরীক্ষিত শক্তি। আমি বলছি আমার এলাকাবাসীকে যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দেশ গঠনে আমরা যে ভূমিকা রাখবো, এটা বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র উপহার। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য আমি যে সমস্যাগুলি চিহ্নিত করেছি, যে ব্রাহ্মণবাড়িয়াতে আন্তর্জাতিক মানের হসপিটাল দরকার, যেন আমার এলাকাবাসী তারা যেন চিকিৎসার জন্য ভারতে যেতে না হয়, এটাকে আমি গুরুত্বের সাথে এটা বাস্তবায়নের জন্য তৎপর হব। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 35 লক্ষ লোকের বসবাস থাকলেও এই জেলাতে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেগুলো এখানে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটা করবো ইনশাল্লাহ। অবহেলিত ব্রাহ্মণবাড়িয়াকে যেন বাংলাদেশের অন্যান্য উন্নত জেলাগুলির সমপর্যায়ে যেন নিয়ে নিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে আমার সার্বিক তৎপরতা থাকবে ইনশাআল্লাহ। এবং ব্রাহ্মণবাড়িয়াকে দাঙ্গা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি শান্তির জেলা হিসাবে আমরা সকলে মিলে জনমত গড়ে তুলি, ব্রাহ্মণবাড়িয়ার বদনাম আমরা গুছানোর চেষ্টা করি। চমৎকার, চমৎকার। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক হাসান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথার রিফ্লেকশন আমরা ইতিমধ্যে আপনাদের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সিনিয়র নেতাদের আহ, আহ, প্রায় সব বক্তব্যেই এটা আহ, চলে এসছে যে তারা ইনক্লুসিভ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা গড়তে চান। দেশের মানুষ তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ, ধন্যবাদ জান্নাত খান ভাই, আপনার মাধ্যমে আমি সকল দর্শককে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এটি শুধু একটি সাক্ষাৎকার ছিল না, এটি ছিল একজন আদর্শবান মানুষের মনের কথা শোনার সুযোগ। অধ্যাপক জুনায়েদ হাসান আমাদেরকে মনে করিয়ে দিলেন, নেতৃত্ব শুধু একটি পদ নয়, এটি একটি আমানত। আর এই আমানতের ভার শুধু শক্ত কাঁধ নয়, বরং ন্যায়ের আত্মা ছাড়া বহন করা যায় না। রাজনীতি যখন লোভ ও প্রতারণায় ছেয়ে যায়, তখন এমন মানুষদেরকেই আমাদের সামনে এনে দাঁড় করাতে হবে, যাদের দেখলে আমরা আশাবাদী হই, যারা এখনো
সত্যের জন্য লড়তে জানে, দাঁড়াতে জানে, অন্যায়ের কাছে যারা মাথা নত করে না। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে এই প্রশ্ন জেগে উঠুক, আমরা কি এমন একজন নেতাকে চাই না, যিনি আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি নৈতিক, শিক্ষিত ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলবেন? আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নেই, সত্যের পক্ষে দাঁড়াই, আদর্শকে স্থান দেই সাময়িক লোভ লালসার উপরে, ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলি একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। আজকের সাক্ষাৎকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক হাসান, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার আপনার এবং আপনার দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাকসেস কামনা করছি সামনে নির্বাচনে। আহ, আপনি ভালো থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।